আসসালামু আলাইকুম। বৃদ্ধ বিএনপি, যুবক বিএনপি থিম বলে হেডলাইন রেখে কথা বলবো। বিএনপি কি কখনো বৃদ্ধ হয় বা বিএনপি কি কখনো যুবক হয়? হয়। কেন হয় বলছি। ম্যাডাম খালেদা জিয়া কথিত আছে, আমি শুনেছি বা কখনো কখনো বোঝার চেষ্টা করেছি নিজে থেকেও। ম্যাডাম প্রায় ঘুমের তুলতেন 11:30, 12টা, 1টায়। আর জনাব তারেক রহমান 9টার সময় অফিসে পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ ম্যাডামের সময় সকাল হতো বেলা 12টায়, সকাল হতো। আর জনাব তারেক রহমানের সকাল হচ্ছে সকাল 9টায়। সকাল দুপুর 12টা মানে হচ্ছে একজন সরকারি কর্মকর্তার, একজন কর্মচারীর, একজন বেসরকারি চাকরিজীবীর, যে কোনো একজন গ্রামের একজন মানুষের দিনের অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়া। তো তখন থেকে সেই সময় যদি একজন রাষ্ট্রপ্রধানের সকাল শুরু হয়, এদিকে তিনি হয়তো রাত 12টা 1টা পর্যন্ত অফিস করবেন, কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ 8টা 9টা 10টা সর্বোচ্চ 11টার ভিতরে ঘুমাতে চলে যেতে হয়, কারণ সকালে তাকে আবার 9টায় বা 8টায় তার কাজে অ্যাটেন্ড করতে হবে। একজন রাষ্ট্রপ্রধানের এই যে সময়ের অপরিসীমিত ব্যবহার, প্রয়োগিক, এটা রাষ্ট্রপ্রধান হিসাবে কার্যক্ষমতাকে দুর্বল করে তোলে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে এক ধরনের অলসতা সৃষ্টি করে দেয়। কারণ যিনি তাদেরকে তদারকি করবেন, যাকে দেখে পুরো রাষ্ট্রযন্ত্র মুভমেন্ট করবেন, দৌড়াদৌড়ি করবেন, তিনি যদি লেন্দি প্রসেসে কার্যদিবস শুরু করেন, পুরো রাষ্ট্রযন্ত্র তখন ওই 12টার থেকেই সকাল মনে করবে বা কাজের শুরু মনে করবে, সেভাবেই তারা অফিসে যাবে। কিন্তু জনাব তারেক রহমান 9টায় অফিসে যাওয়া মানে হচ্ছে খুব সকালেই তোড়জোড়ভাবে রাষ্ট্রের অবকাঠামো, রাষ্ট্রের পরিক্রমা, রাষ্ট্রের পরিচালনের যন্ত্রটা স্টার্ট হয়ে যায়। যখন সময় মাফিক স্টার্ট হয়ে যায় এবং যথাসময়ে তার ধারাবাহিকতা বজায় থাকে, রাষ্ট্রযন্ত্র ততটা সচল থাকে, সবল থাকে, সক্রিয় থাকে এবং আন্তর্জাতিক মুভমেন্টের সাথে সেটার একটা আলাদা প্রায়োরিটি পায়। রাষ্ট্র তার সগৌরব ফিরে পায়। কিন্তু এটা আমার বক্তব্য নয়, এটা হচ্ছে জাস্ট আমি কেন থিম বলে এইটা বললাম সেইটার একটি ব্যাখ্যা দিলাম। আজ আমি দেখলাম জনাব তারেক রহমান একটি কথা বলেছেন। তিনি বলেছেন শুধুমাত্র একজন মানুষের নিজস্ব মতবাদকে তুলে ধরবার জন্য কাউকে আটক করা যাবে না। এটা যে কত বড় ভয়াবহ একটি ভালো দিক, কতটা মানুষের একটি খেলার মাঠ রাষ্ট্রপ্রধান হিসাবে তৈরি করে দেওয়া। এটা তো 17 বছর ধরে দেশের মানুষ শুধু গৃহবন্দী থাকেননি, মানসিক বন্দী ছিলেন, কণ্ঠবন্দী ছিলেন, চেতনাবন্দী ছিলেন, ভাবাবেগ বন্দী ছিলেন। তার মনের কথাটা সে বলবে সেই জায়গাটা পর্যন্ত বন্দি করে, কণ্ঠবন্দি করে রাখা হয়েছিল সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। কোনো কথা বললেই নির্যাতনের শিকার, আটক, গুম খুনের শিকার হতে হতো। যে কোনো ধরনের সরকারের মতের বাইরে যে কোনো মত পোষণকারী হোক না কেন, ধর্মীয় হোক, রাষ্ট্রের কোনো কাজের হোক, ব্যবসায়ী হোক, তার নিজের শ্রমের পক্ষে, তার নিজের নাগরিক আদায়ের পক্ষে কথা বললেও এই ধরনের অন্ধকার এক চাবুক নেমে আসতো তাদের মগজে। সেই জায়গাটা তিনি উন্মুক্ত করে দিলেন। এতে কি হবে? মানুষ যখন মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারে, সেই কথার সাথে মানুষ মন খুলে প্রাণ খুলে হাসতে পারে, তার ভিতরে কি হচ্ছে সেটা যখন সে উগরে দেয়, খালি হয়ে যায়, তখন তার ভিতরটা এতটা পরিশুদ্ধ হয়ে যায়, তখন তার মুখে অট্টহাসি আসে, তার মুখে মৃদু হাসি আসে। এক ধরনের ফুরফুরে ইমেজ তার ভিতরে তৈরি হয়, এই জন্য যে তার কথাটা সে রাষ্ট্রের সম্মুখে ডেলিভারি দিতে পেরেছে। কেউ শুনুক বা না শুনুক, কেউ না কেউ তো শোনেই, কেউ না কেউ তো তার
প্রতি উত্তরের ব্যবস্থা গ্রহণ করবেই, সেই যে ফুরফুরে ইমেজটা তার ভিতরে ধারণ করা মানে কি, এই লোকটি সেটা সম্মান বোধ করে যে হ্যাঁ, রাষ্ট্র আমাকে কথা বলবার সুযোগ দিয়েছে মানেই আমি রাষ্ট্রের সম্মানিত একজন নাগরিক, রাষ্ট্র আমার কথা শুনছে, আমাকে কথা বলবার অধিকার দিয়েছে, কথা বলবার সুযোগ করে দিয়েছে, এবং সেটা সম্মানের সাথে এর কোনো প্রতিবন্ধকতা আসেনি। এই জায়গাটায় কী হবে জানেন, এই 24 যে আগস্ট, 24-এর যে গণ আন্দোলন, কেন এই ক্ষোভ কেন সৃষ্টি হয়েছিল মানুষের ভিতরে? তারা দীর্ঘদিন কথা বলতে পারেনি, তারা দীর্ঘদিন তাদের আবদার, তাদের চাহিদা, তাদের আক্ষেপ, তাদের ক্ষোভ, তাদের আকাঙ্ক্ষা কাউকেই বলতে পারেনি, বলবার সুযোগই দেওয়া হয়নি। মানুষ যখন ঘরে, দোকানে, রাস্তায়, সামাজিক পরিবেশে কোথাও কথা বলতে পারে না, রুদ্ধ হয়ে আসে তাদের বাক, এবং চেতনা অবশ হয়ে আসার পথে যখন চলে আসে, তারা যখন অসাড় হয়ে পড়ে বিবেকের দিক থেকে, তখন তাদের ভিতরে এক ধরনের রিয়াকশন তৈরি হয়, তাদের ভিতরে এক ধরনের ভয়াবহ হ্যান্ড গ্রেনেডের মতো অগ্নি বিস্ফোরণের অবস্থার সৃষ্টি হয়, এবং সেটা ডেলিভারি দিতেই তারা ঝাঁকে ঝাঁকে রাস্তায় রাস্তায় রাজপথে নেমে আসে, মিছিলে চলে যায়, এবং সেটা ভয়াবহ হয়ে ওঠে সরকারের জন্য বা রাষ্ট্রের জন্য। এই জায়গাটা যদি উন্মুক্ত থাকে, পথটা খোলা থাকে, মানুষ কথা বলছে, সরাসরি সরকারের কোনো প্রতিনিধি কেউ না কেউ শুনছে, সেটা সরকারকে অবগত করছে, সরকার সেই কাজগুলো মুভমেন্টের মাধ্যমে, কাজের মাধ্যমে তার প্রতি উত্তর দিয়ে দিচ্ছে, সে একসময় নিজেই অনুধাবন করতে পারে যে আমি কথাটা বলেছিলাম, এই দাবিটা রেখেছিলাম, হ্যাঁ মনে হলো সরকার শুনেছে, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে এই প্রতিফলনটা বাজারে হচ্ছে, ব্যবসায়ী হচ্ছে, শিক্ষা জীবনে হচ্ছে, স্বাস্থ্য জীবনে হচ্ছে, পারিবারিক সামাজিক সমস্ত জায়গায় তার একটু রেশ আসছে, তার মানে সে আন্তরিকভাবে তৃপ্ত বোধ করে, তখন সে সরকারের বিরুদ্ধে নমনীয় হয়ে ওঠে, শ্রদ্ধাশীল হয়ে ওঠে রাষ্ট্রের প্রতি। এই হলো মানুষের কথা বলবার দেওয়ার সুযোগ। কিন্তু এর পিছনে সেই বৃদ্ধ রাজনীতি আর যুবক রাজনীতির তৃতীয় ধাপে আমি আসছি। জনাব তারেক রহমান পুরুষ মানুষ, তার চিন্তা ভাবনার ভিতরে পৌরুষত্ব গুণাগুণ থাকবে, কোনো নমনীয়তা থাকবে না, নমনীয়তা থাকবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কিন্তু ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত শক্তিশালী পৌরুষত্ব, বীর পুরুষ, জ্ঞানী, এক ইন্টেলেকচুয়ালি মনোভাব, মতবাদ এবং কার্যকলাপের ভিতরে মানুষ সবাই তার পাশে থাকবে, কাছে আসবে, তার ভিতরে ঢুকবে, কিন্তু সে অভ্যন্তরীণ কতটুকু দূরত্ব বজায় রাখতে পারবে মানসিকতায়, সেটা তার পরিচায়কের ক্ষমতা, দক্ষতা দিয়ে বোঝাতে চেষ্টা করবেন। আমি কেন বলছি এই কথা? তিনি যখন অফিসে বসেন, অবশ্যই তার লোকজন অফিসে যায়, তার পাশে বসে, সামনে বসে, কিন্তু এই জায়গাটা ম্যাডাম খালেদা জিয়া একজন মহিলা হিসাবে তিনি অতটা দুরভিসন্ধিতার সাথে নিজের দলের মানুষকে কখনো চিন্তা ভাবনায় আনেননি, কিন্তু জনাব তারেক রহমান আনবেন, হস্তসিদ্ধ করবেন সেই পাকাপোক্ত দক্ষতা দিয়ে, যেন ম্যাডামের যে কলমদানি ছিল, সেই কলমদানির ভিতরে ক্যামেরা সেট করা কলম রেখে আসতেন, এবং তারপরে ওইখানে কে যাইতেন, কোন ধরনের কথা বলতেন, কী নিয়ে আলাপ আলোচনা করতেন, কোন অফিসের কোন ফাইল নিয়ে কে এসে কথা বলতেন, পরের দিন এসে ওই নেতারা সেই কলমগুলো সংগ্রহ করে নিয়ে সেই ভিডিওগুলোর থেকে ক্লিপ অংশ বের করে নিয়ে সেটাকে দিয়ে ম্যাডামকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করতেন, এবং এক ধরনের ট্রাপ ব্যবহার করে তাকে মানসিকভাবে এটা ব্ল্যাকমেইল করে তাকে দুর্বল করে রাখার অনেক চেষ্টা হয়েছে, এবং সেসব কথাবার্তা পর্যন্ত সরাসরি আওয়ামী লীগের কাছে ট্রান্সফার করে শেখ হাসিনার কাছে ট্রান্সফার করা হয়েছে শত কোটি টাকার বিনিময়ে। তারা তো এখনো বিএনপিতে সক্রিয় এবং অত্যন্ত দাপটের সাথে, অত্যন্ত ক্ষমতাশালী নেতা তারাই, যারা ম্যাডামের সাথে এই ধরনের বিহেভ করেছে। আই সেই সুযোগটার কথাই বলছি। তারেক রহমান পুরুষ মানুষ, তার হাতে, পায়ে, নাকে, মুখে, কানে, মাথার চারপাশে, শরীরের যতটা ছিদ্র আছে সমস্ত ছিদ্রই যেন এক একটি ক্যামেরার জায়গায় বসানো থাকে। তার চতুর্পাশে
যেন এমন ধরনের সিসি ক্যামেরার মতো দর্শন বস্তু লাগানো থাকে, সে জায়গায় বসে প্রতিটি জেলা উপজেলার একবারে অ্যাট এ গ্লান্সের মতো যেন দর্শন তার সামনে ভেসে ওঠে। তার অফিসে কে আসছে, কে তার গোপনে কোথায় কোথায় হাত দিচ্ছে, তার ঢোকার সময় কোন ধরনের চাহনি নিয়ে তার দিকে তাকাচ্ছে, কে তার অফিসে ঢুকে প্রথম চাহনিটা কোন টেবিলের কোন ডেস্কের দিকে ফেলছে, তার চাহনির দূরত্ব কতটুকু শুধু তাকে ঘিরে, নাকি তার কর্মকাণ্ডকে ঘিরে, নাকি আর কে কে আসছে বাঁকা চোখে, আর চোখে কে কোন দিকে তাকাচ্ছে, এই ধারণাটুকু তার ভিতরে থাকতে হবে। অফিস পরিশুদ্ধ রাখতে হলে তার কার্যকলাপের সিসি ফুটেজ অন্য কারোর হাতে যাওয়ার আগেই সেই অন্য কারোর সিসি ফুটেজ যেন তারেক রহমানের হাতে পৌঁছায়, সেই ব্যবস্থাটুকু করতে হবে। তার উপদেষ্টারা বাইরে বাইরে থাকেন, তার মন্ত্রী পরিষদ বাইরে থাকেন, তো তাকে ঘিরে যারা বাইরে গেটে দরজায় বা বাসার গেটে নিরাপত্তায় থাকেন, তাদের পক্ষে সম্ভব না কে কী জিনিস পকেটে করে নিয়ে যাচ্ছেন। একজন মন্ত্রী মহোদয়, আমি ধরি আমানুল্লাহ আমান, জনাব তারেক রহমানের সাথে দেখা করবেন, আমি ছোট উদাহরণ দিচ্ছি, গয়েশ্বর রায় তারেক রহমানের সাথে দেখা করবেন। এই দেখাটা কি তার নিজের যে একেবারে সরাসরি অফিস কার্যালয় সেখানেই দেখা করবেন, নাকি দেখা করবার জন্য তিনি আরেকটি কক্ষ ব্যবহার করবেন, যেখানে এদের মতো ভয়ানক রাজনীতিবিদরা আসলে সেখানে তাদের সাক্ষাৎকার দেবেন? এবং সেখানে কি কি থাকবে? কোনো কিছুই থাকবে না, কোনো টেবিল থাকবে না, কলমদানি থাকবে না, ফাইল থাকবে না, শুধু কে কোন উদ্দেশ্যে আসছে স্লিপে লেখা থাকবে, সেই টপিকের উপরে সেখানে বসে কথা বলে তার কার্যক্রম শেষ করে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর অফিসে নানান দপ্তরের নানান ধরনের ডকুমেন্টস রিপোর্ট, প্রাপ্তকালীন যেসব গোয়েন্দা রিপোর্ট যায়, জাতীয় পতাকাগুলোর কাটিংগুলো যাচ্ছে, সিকিউরিটি ব্রাঞ্চের অন্যান্য রাষ্ট্রের গোপন নথিপত্র তার কাছে যাচ্ছে এক এক ব্রাঞ্চের থেকে, এটা সবার জন্য উন্মুক্ত নয়, সবাই দেখবার অধিকার রাখে না। প্রধানমন্ত্রীর গোপনীয়তা তার অফিসে সংরক্ষিত থাকবে, সেখানে অন্য কারো যাওয়ার অধিকার থাকার কথা নয়। সেখানে শুধু প্রধানমন্ত্রী বসবেন এবং তার কার্যালয়ের কার্যতালিকায় থাকা ফাইলপত্রগুলোই থাকবেন, কিন্তু তিনি যত বড় যেই আসুক না কেন, তার উপদেষ্টাও কেউ আসলে তার নিজস্ব অফিস থেকে বাইরে একটি কক্ষ থাকা উচিত, যেখানে তিনি তাদের সাক্ষাৎকার দেবেন, তাদের বক্তব্য শুনবেন, তাদের কথা শুনবেন, মতবাদ শুনবেন। এই গ্যাপটুকু তৈরি করতে হবে তাকে তার নিরাপত্তার জন্যই। না হলে তার অফিসের ফাইল চুরি হবে, ফাইলের ভিতর থেকে পাতা চুরি হবে, কেউ ক্যামেরা বন্দি করে নিয়ে যাবেন তার অফিসের ডিজাইন, তার কলমদানির ভিতরে কেউ আবার ক্যামেরা লাগিয়ে সেই কলম সেট করে রেখে যাবেন, পরবর্তীতে আবার কাউকে দিয়ে তার অফিসের পিএনকে দিয়ে তার এমএলএসের যিনি থাকেন, তার তত্ত্বাবধানে যিনি থাকেন, তাদের দিয়ে বড় বকশিস দিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যাবেন। তার ক্যামেরার যে অফিসের সিসিটিভির ফুটেজ যারা লাগিয়েছিল তাদের সাথে যোগাযোগ করে কার মোবাইলের সাথে সেটার সংযুক্তি দেওয়া আছে সেটাও তার নজরে রাখতে হবে, যে সেটা তিনি নিজেই দেখছেন, নাকি তার দলের কোনো প্রভাবশালী নেতা যে তাকে ব্ল্যাকমেইল করতে চায় রাজনৈতিকভাবে, তারা তার অফিসের কার্যকলাপকে চুরি করার চেষ্টা করছেন, অন্য পথে পাচার করে দেওয়ার চেষ্টা করছেন। তাকে প্রথম বুঝতে হবে বাংলাদেশ দীর্ঘদিন অনেক দিন পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদের আমলে পুরুষালী শাসন আমল খুব একটা বলা যায় না, তার ভিতরে মেয়েলি ভাবটা অনেক ছিল, কারণ তিনি ওই জায়গাটা দুর্বল ছিলেন, যার জন্য মেয়েদের অনেক প্রভাব তিনি তার ভিতর দিয়ে প্রয়োগ করে গেছেন। পুরাটা পৌরুষত্ব রাষ্ট্রনায়ক হিসাবে জাতির সামনে নিজেকে দাঁড় করাতে পারেননি, যদিও তিনি মানুষকে ভালোবাসার কথা বলতেন, গান শোনাতেন, পানিতে নেমে গিয়ে বন্যায় ত্রাণ বিতরণ করে পল্লী বন্ধু হয়েছিলেন, তথাপিও তার ভিতরে শাসক ছিলেন, তিনি ভয়ানক একজন শাসক ছিলেন, কিন্তু জনপ্রিয় নেতা বা রাষ্ট্রনায়ক বলতে যে উপাখ্যান বোঝায় তার ভিতরে অনেকটা অনুপস্থিত ছিলেন। তারেক জিয়াকে সেইটা বুঝতে হবে যে দীর্ঘদিন পর দেশ একজন পুরুষ মানুষকে রাষ্ট্রনায়ক হিসাবে, রাষ্ট্রের শাসক হিসাবে
দাঁড় করিয়েছেন, সেই অবস্থানে তিনি গেছেন এবং তার ভিতরে যে পুরুষালী পুরুষদীপ্ত চিন্তা চেতনা দক্ষতা থাকার প্রয়োজন সেটুকু তার ভিতরে বিদ্যমান, সেটা তিনি বিভিন্নভাবে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে সেটা জনগণ জাতি এবং বহির্বিশ্বকে জানানোর চেষ্টা করা উচিত এবং সেটা জানাবেন বলে আমি বিশ্বাস করি। একটু ধারণা আমি পোষণ করি তাকে নিয়ে, কারণ তার শৈশবকালের যে চরিত্রটি তার ভিতরে ছিল, এখনও তার চলাফেরার ভিতরে আমি সেই জায়গাটুকু সেই অংশটুকু খুঁজে পাই। অতএব আমি মনে করি মানসিকভাবে তিনি সৎ, যোগ্য এবং জিয়াউর রহমান ম্যাডাম খালেদা জিয়ার সুপুত্র হিসাবে বিবেচিত হবেন। দালালরা কে কী বলল, তাকে ব্যবহার করবার জন্য কে কী বলল, তার কাছ থেকে সুবিধা নিতে না পেরে কে কী বলল, ওই সব জায়গা নিয়ে ঘেঁটাঘেঁটি না করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটুকুন পারদর্শিতা তিনি প্রদর্শন করছেন সেটা দেখা উচিত। এবং তিনি যে কথা বলার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, বিশেষ করে আমাদের মতো একেবারে তৃণমূলে অবহেলিত বলবো না, আমরা অখ্যাত মানুষ, সুখ্যাতি বা পরিচিতি ব্যক্তি নয়, আমরা অখ্যাত নির্জন নীরব থাকা মানুষ, কিন্তু দৃষ্টিভঙ্গি, মুভমেন্ট, কার্যকারিতা, কার্যকলাপ এগুলো দেখে যেটুকু তথ্য খুঁজে পাই, উপাত্ত দেখতে পাই, সেইগুলো নিয়ে আমরা সমালোচনা করি। এটি রাষ্ট্রের কাজে আসুক, রাষ্ট্রের উপকারে যেন আসে, সেই জন্যই বলি। আমাদের মতো মানুষদেরকে এই কথা বলবার জন্য সৎ সাহস জুগিয়ে উৎসাহ দিয়ে তিনি আমাদেরকে বাধিত করেছেন, আমাদেরকে ভালোবাসার আরও একটি উন্মোচিত জায়গা তৈরি করে দিয়েছেন, উন্মুক্ত মাঠ ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, তার জন্য অবশ্যই ধন্যবাদ। এবং তিনি যেন যতটুকুন আমি বললাম এর ভিতর থেকে যদি ক্ষুদ্র একটি অংশ কাজে লাগিয়ে দেশের তার নিরাপত্তার সাথে রাষ্ট্র নিরাপত্তা এবং রাষ্ট্র পরিচালনার উপকারের ভিতরে আনতে পারে, তাতে আমি ধন্য হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।